হ্যালো গোস্ট আর্মি, কেমন আছেন সবাই? তো আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি রিলিজ হওয়া এক সুপার ন্যাচারাল হরর মুভি যার নাম মা। এই মুভিটি সেই শয়তান ইউনিভার্সের মধ্যে পড়ে। চলুন তাহলে আর দেরি না করে সরাসরি ভিডিওর দিকে যাই। মুভি শুরু হয় চন্দ্রপুর নামের একটি গ্রাম থেকে, যা পশ্চিমবঙ্গে অবস্থিত। যদিও মহারাষ্ট্রেও চন্দ্রপুর নামের জায়গা আছে, যাই হোক এখানে একটি বড় মহল বা রাজবাড়ি দেখানো হয়, যেখানে আজ মা কালীর একটি বিশাল পূজা হচ্ছিল, যাতে গ্রামের প্রায় সকল মানুষ জড়ো হয়েছিল। এখন এখানে মহলের মালিককে দেখানো হয়, যার স্ত্রী আজ প্রসব বেদনা উঠেছিল এবং আজ তাদের পুত্র সন্তানের জন্ম হয়। এই খবরটি কেয়ারটেকার মালিককে জানায় এবং মালিক খুব খুশি হন এবং এই খবরটি সেই মা কালী পূজা করছিল এমন এক মেয়ের কাছেও পৌঁছে যায়। সে খুশি হয়ে সবাইকে ঘোষণা করে জানায়। ঠিক তখনই আমরা কয়েকজন ছেলেকে দেখি, যাদের মধ্যে জয়দেব নামের এক ছেলে ছিল, যে এই মেয়ের পূজা করায় খুশি নয়, কারণ তার মতো ছেলেই শ্রেষ্ঠ। পূজা করার রিচুয়াল একমাত্র তাদেরই করা উচিত, কিন্তু এই গ্রামের নিয়ম অনুযায়ী যাকে মা কালী স্বপ্নে দর্শন দেন সেই পূজা করতে পারে এবং মন্দির খুলতে পারে। এবং এখন পর্যন্ত এই স্বপ্নটি পূজা করেছিল মেয়েটিকেই এসেছে। এখন এখানে মালিকের স্ত্রী যমজ সন্তানের জন্ম দিয়েছিল, তাই দ্বিতীয় একটি সন্তানও জন্মায়, যেটি একটি মেয়ে ছিল। এইটি দেখে সেখানকার পরিবেশ একেবারে শোকাহত হয়ে পড়ে এবং মালিক তার স্ত্রীর কাছে আসেন এবং ছেলেকে তিলক দিয়ে তার নাম রাখেন শুভাঙ্ক, এবং মেয়েটিকে সে পূজা করছিল মেয়েটিকে দিয়ে দেয়, অর্থাৎ যমজ মেয়েটিকে। এখন সে পূজা করছিল মেয়েটি সেই সদ্যজাত শিশুকে বাড়ির পেছনে থাকা একটি ধ্বংসপ্রাপ্ত স্থানে এক গাছের সামনে নিয়ে আসে এবং বাকিরাও সেখানে জড়ো হয়, যেখানে এই মেয়েকে বলিদানের জন্য স্যাক্রিফাইস প্লেটের উপর রাখা হয়। এরপর আমরা দেখি এক বিশাল ভয়ানক গাছ, যার সামনে প্রার্থনা করে সেই মেয়েটি এক অস্ত্র দিয়ে, অর্থাৎ এক খড়গ দিয়ে দ্বিখণ্ডিত করে বলি দেয়া হয়। এখন এটা আমরা যা দেখলাম ভয়ঙ্কর তো বটেই, কিন্তু এর থেকে শিশু রক্তটি মাটিতে মিশে যায়। তখন আরো ভয়ঙ্কর সত্য সামনে আসে, যে এখানে অগণিত মেয়ের কঙ্কাল চাপা দেওয়া ছিল, অর্থাৎ সেখানে অনেক আগেই বলি দেওয়া হয়েছে এবং বলিগুলো দেওয়া হয়েছে সেই গাছকে, যাতে সেই গাছের ভেতরে শক্তিকে শান্ত রাখা যায়, তৃপ্ত রাখা যায় এবং নিজেদের ব্লাড লাইনকে বাঁচিয়ে রাখা যায়। যাই হোক, এখান থেকে গল্প 40 বছর এগিয়ে যায় এবং আমরা দেখি আম্বানিকে, যিনি একজন শিক্ষিকা এবং শিশুদের মাকালীন গল্প শোনাচ্ছিলেন। তো এক সময় এক দৈত্য ছিল যার নাম রক্তবীজ। সে এমন বর পেয়েছিল যে কখনোই শেষ হতে পারবে না, কারণ তার রক্ত যেখানেই পড়বে সেখানে আরেকটি রক্তবীজ তৈরি হবে এবং এমনভাবে তার রক্ত বেশি জ্বরবে তত বেশি রক্তবীজ তৈরি হবে, অর্থাৎ ওই দৈত্যকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। এখন এই ঘটনায় সব দেবতারা ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কারণ কেউ তাকে হারাতে পারছিল না এবং এই কারণে দৈত্যটি দেবতাদের শেষ করতে লাগলো। তখন কিছু দেবতা মা কালীর কাছে প্রার্থনা করে এবং তাদের রক্ষা করার জন্য বলে। এখন মা পার্বতী জানতে পারে যে তার সন্তান রূপে রক্তবীজ পরাজিত করার জন্য যথেষ্ট নয়, বলা যায় এটি তার লীলা ছিল। তখন তিনি তার রুদ্র রূপ ধারণ করে এবং মা পরবর্তীতে রূপান্তরিত হন মা কালীতে, অর্থাৎ মহাকালীতে। তিনি রক্তবীজের সঙ্গে যুদ্ধ করে এবং তার রক্তের প্রতিটা বিন্দু বিষের মতো নিজের শরীরে গ্রহণ করে নেন। এভাবে রক্তবীজের অবসান ঘটে। যাই হোক, আমরা দেখি আম্বানিকে, যার স্বামীর নাম শুভাঙ্কু, যার জন্ম আমার দৃশ্যের শুরুতে দেখেছি, অর্থাৎ 40 বছর আগে, এবং তাদের একটি মেয়ে আছে যার নাম শ্রেতা, যার বয়স 12 বছর। এখন শুভাঙ্কু তার পরিবার ও গ্রামের এই রিচুয়াল এবং কুসংস্কার সম্পর্কে বিরক্ত হয়ে চন্দ্রপুর ছেড়ে দিয়েছে এবং শ্রেতা জন্মের পর সে আর কখনো বাড়ি ফেরেনি, কারণ যেখানে মেয়েদের সঙ্গে কি করা হয় তা আমরা তো আগে থেকেই দেখে ফেলেছি। এখন সে ভয় পায় যে তার পরিবার, রাজবাড়ি এবং গ্রামের অভিশাপ শ্রোতার ভাগ্য সুখ কেড়ে না নেয়, তাই সে কখনো শ্রোতাকে চন্দ্রপুর সম্পর্কে কিছু বলেনি। এখন আম্বিকা সব জানলেও মেয়েকে সবকিছু লুকিয়ে রেখেছে, কিন্তু শ্রোতার প্রশ্ন বারবার সামনে আসতেই থাকে, তার পরিবার কোথায়। সে সময় চন্দ্রপুরের কথা জানতে চায়, যা তারা দুজনে কোনোভাবে এড়িয়ে যেতে থাকে। একদিন শুভাঙ্ক একটি ফোন কল পায় যে তার বাবা মারা গেছে। সে একা চন্দ্রপুর যায় এবং তাদের শেষকৃত্য সম্পন্ন করে। শেষকৃত্য শেষ হওয়ার পর জয়দেবের সঙ্গে কথা বলে যে এখানকার রাজবাড়িটি বিক্রি করতে চায়, কারণ এটা এমনিতে অভিশপ্ত, তাই এখানে থাকার কোনো মানে নেই। এখন জয়দেব তাকে তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করে। সে তার মেয়ের কথা বলে না, কিন্তু জয়দেব বুঝে ফেলে, বলে এই সব অভিশাপ দৈত্য সব পুরোনো কথা হয়ে গেছে, এখন আর এখানে কিছু আসে না। সে বলে যুগ বদলে গেছে, চিন্তা বদলেছে, সবাই এগিয়ে গেছে। শুভাঙ্কু কিছুক্ষণ কথা বলে রাতে সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু বাড়ির বাইরে পা রাখতেই শিকড় আটকে যায় তার সেই জুতোয়। এখন সে গাড়ি চড়ে বাড়ির দিকে রওনা হয়। তখন অম্বিকা ও শ্রেতার আঁকা একটি ছবি পাঠায়, যা দেখে শুভাঙ্কু অত্যন্ত চিন্তিত হয়, কারণ শ্রেতার সেই চন্দ্রপুরের সেই ধ্বংসপ্রাপ্ত জায়গায় গাছ আর গাছের মুখের সেই ছবি এঁকেছে।
এটা থেকে শুভাঙ্ক আম্বিকাকে ফোন করে এবং নেটওয়ার্ক সমস্যার কারণে তাদের কথা হয় না। এখন সে গাড়ির ভিতর বসেছিল, তখন হঠাৎ কাসুরকে দেখি যে তার গাড়িকে শিকড় দিয়ে বেঁধে ফেলে এবং শুভাঙ্ককে পুড়িয়ে মেরে ফেলে। হ্যাঁ, এবং এই খবর শুনে অম্বিকা একেবারে ভেঙে পড়ে এবং এই সব কিছুই শেখরের কারণেই ঘটে। পুলিশ বলে শুভাঙ্কের অ্যাক্সিডেন্ট হয়েছে। এভাবে ধীরে ধীরে 3 মাস কেটে যায় এবং শুভাঙ্ক মৃত্যুর স্বপ্ন প্রতিদিন পীড়া দেয়। এখন একদিন জয়দেব ফোন করে আম্বিকাকে জানায় শুভাঙ্ক বলেছিল রাজবাড়ি বিক্রি করবে, তাই একজন ক্রেতা পাওয়া গেছে, তারা যেন ক্রেতা সহ চলে আসে। কিন্তু সে স্পষ্টভাবে না বলে দেয়। তখন সে বোঝায় শুভাঙ্ক এটাই চেয়েছিল, তাই আর তার শেষ ইচ্ছা পূরণ করলে তার আত্মা শান্তি পাবে। তাই সে রাজি হয়, যদিও আমরা জানি তার এটা করা একদম উচিত হয়নি। পরের দৃশ্যে আমরা দেখি তারা চন্দ্রপুর পৌঁছে যায়, যেখানে দেখানো হয় কেয়ারটেকার বিকাশ, তার স্ত্রী নন্দিতা এবং একটি মেয়ে দীপিকার সাথে। সেখানে দীপিকা প্রথম দিনই শ্রেতার ভালো বন্ধু হয়ে যায়। শ্রেতা দীপিকার সাথে সময় কাটাচ্ছিল এবং আম্বিকা বাড়ি দেখছিল, যেখানে কালী মন্দির খুঁজে পায়, যেটি বহু বছর ধরে বন্ধ ছিল, অর্থাৎ শেষবার খোলা হয়েছিল 40 বছর আগে। সে জিজ্ঞাসা করে, তখন বিকাশ জানায় এখানকার নিয়ম হলো যখন মা কালী কাউকে স্বপ্নে দর্শন দেয় তখন সেই ব্যক্তি পূজা করতে পারে, না হলে মন্দির বন্ধই থাকে। এবং বর্তমানে 2 বছর ধরে মা কালী কাউকে স্বপ্নে দর্শন দেয়নি। এই সময় অম্বিকা 50 বছরের পুরনো কেয়ারটেকার বিকাশের বাবার সঙ্গে দেখা করে, যাকে আমরা মুভি শুরুতেই দেখেছিলাম। আপনি নিজের হুঁশ হারিয়ে ফেলছেন। কিন্তু যখন আম্বিকা শ্রেতার কণ্ঠস্বর শুনতে পায় তখন তিনি এটা দেখে বলে যে সর্বনাশ হতে চলেছে। এখন অম্বিকা এই কথা খুব একটা মনোযোগ দেয় না, রাতে ঘুমাতে চলে যায়। তখন আমরা শ্রেতাকে দেখি যে ঘুমাচ্ছিল, আর তার পাশে ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ থেকে অনেকগুলো অশরীরী মেয়েরা আসে, তাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শুরু করে। পরের দিন সে দীপিকার সঙ্গে ছিল এবং তার আঁকা ছবি দেখছিল। সে গাছের একটি ছবি দেখায় এবং বলে তাকে মনে নেই কখন এটা এঁকেছিল। দীপিকা জানায় যে এটা ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের ভিতরে সেই গাছ এবং শ্রেতা সেখানে যাওয়ার জেদ করে। দীপিকা অনেকভাবে তাকে আটকানোর চেষ্টা করে এবং বলে যে ওখানে একটি দানব আছে, যে যদি দেখে তাহলে ক্ষতি করবে। কিন্তু শ্রেতা এসব কথা মানতে রাজি ছিল না এবং জোর করে সেখানে নিয়ে যায়। দীপিকা দূরে দাঁড়িয়ে থাকে, কিন্তু শ্রেতা প্রায় ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের সেই গাছের কাছে চলে যায়। কিন্তু তখনই অম্বিকা সেখানে এসে শ্রেতাকে থামিয়ে জিজ্ঞাসা করে এখানে কেন এসেছো। যেখানে নন্দিনীও ছিল, সে দীপিকার উপর রাগ করে বলে তোমাকে শ্রেতাকে এখানে আনা উচিত হয়নি। এরপর দীপিকার মা তাকে বাড়ি নিয়ে যায়, যেখানে দীপিকা প্রথম পিরিয়ড শুরু হয়, যা তাকে আরো ভীত করে তোলে এবং কিছু পুজো করে তাকে ঘরের মধ্যে বন্দি করে দেয়। এরপর কিছুক্ষণ পর আমরা দেখি সেই দানব তার শিকড় দিয়ে দীপিকাকে জড়িয়ে নিয়ে যায়। এখন নন্দিনী খুব বিরক্ত হয়ে আম্বিকার উপর রাগ করে, কারণ তার জন্যই দীপিকা এখানে গিয়েছিল, কারণ শ্রেতা তাকে গাছের কাছে নিয়ে গিয়েছিল এবং দানব তাকে দেখে নিয়ে গিয়েছে। অম্বিকা বলে এটা হতে পারে না। তখন বিকাশ বলে যে এটাই সত্যি হয়েছে, দানব এখানে বছরের পর বছর ধরে এমন করে আসছে এবং সেই দীপিকাকে নিয়ে গিয়েছে। এখন অম্বিকা বাড়ি বিক্রি করতে এক দালালের সঙ্গে দেখা করে। সে বলে এই রাজবাড়ি অভিশপ্ত এবং এটা কেউ কিনবে না। অর্থাৎ এখন অম্বিকাকে সন্দেহ জয়দেবের উপর, সে কোনো মিথ্যা বলেছিল। এখন দীপিকার হারিয়ে যাওয়ার অম্বিকাকে দুঃখিত এবং জয়দেব এক পুলিশ অফিসারকে ডাকে, যে তদন্ত শুরু করে। কিন্তু সবাই বলে যে দীপিকাকে দানবী নিয়ে গিয়েছে। এই কথা শুনে পুলিশ অফিসারও বিশ্বাস করতে চায় না। এখন গ্রামের সবাই এবং জয়দেবপুর বলে হ্যাঁ এটা দানবের কাজ। সঙ্গে সবাই দোষ দেয় শ্রেতার উপর। তখন অম্বিকা বলে এতে শ্রেতার কোনো দোষ নেই এবং বলে যে নিজেই ধ্বংসপ্রাপ্ত প্রাসাদে যাবে দীপিকাকে উদ্ধার করতে। সে পুলিশ অফিসারের সঙ্গে প্রাসাদে যায়, যেখানে তারা সেই শয়তানি গাছটিকে দেখে এবং চারপাশে অনেকগুলো অপদেব গাছ ছিল যাদের মুখে আঁকা ছিল। তারা সেখানে দীপিকাকে না পেয়েও এক বৃদ্ধা মহিলাকে দেখতে পায়, যে তাদের উপর নজর রাখছিল। এখন অম্বিকা বাড়ি ফিরে আসে এবং শ্রেতা জিজ্ঞাসা করে এমন কি সত্য আছে যে এতদিন লুকিয়ে রেখেছিল। এখন তাকে পুরো সত্য বলতে হয়। অম্বিকা বলে যে যখন মা কালী রক্তবীজকে বধ করছিল তখন তার রক্ত বিষের মতো গৃহীত হয়েছিল। তখন তার রক্তের এক ফোঁটা মাটি পড়ে, যেখানে এক রক্ত পড়েছিল সেই জায়গাটা হলো চন্দ্রপুর। এই রক্ত ফোঁটা থেকে এক রাক্ষসের জন্ম হয়, যার নাম হলো আমসজা। আমসজা আসার সঙ্গে আতঙ্ক ছড়াতে শুরু করে এবং ছোট ছোট মেয়েদের তুলে নিয়ে খেয়ে নিজের শক্তি বাড়াতে শুরু করে। তখন এক মা কালী ভক্ত প্রার্থনা করে এবং পূজার সময় মূর্তির চোখ থেকে রক্তেরও এক ফোঁটা পড়ে, ফলে সে শক্তি পায়। ঠিক যেমন হনুমান সিনেমাতেও হয়েছিল। আমসজা তখন লুকিয়ে থাকা যতক্ষণ না রক্তে ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। যখন সেই মেয়েটি 12 বছর বয়সী হয় তখন আমসজা তাকে গর্ভবতী করে পরবর্তীতে তার নতুন বীজ রেখে দিয়ে যায় এবং ভক্তের সমস্ত শক্তি তার মেয়ের মধ্যে স্থানান্তরিত হয়। তাহলে যদি সেই মেয়ে বেঁচে থাকে তবে সে আমসজাকে মারতে পারবে, কিন্তু সেই মেয়েটি আরো শক্তিশালী রূপে আমসজা জন্ম দিতে পারত। তাই ভক্ত কঠিন সিদ্ধান্ত নিয়ে নিজের মেয়েকে বলি দেয় আমসজার পরিকল্পনা ব্যর্থ করতে। এবং সেই ভক্তের রক্তরেখা হলো শুভঙ্করের পরিবার।
তাই এই পরিবারের মধ্যে যখনই মেয়ে সন্তানের জন্ম হয় তাদের মেরে ফেলা হয়, যাতে আমসদা এই বংশের মেয়ে থেকে পুনর্জন্ম না নিতে পারে। এখন শুভঙ্কর জানতো তার বাবা তার মেয়েকে মেরে ফেলবে, তাই সে বাড়ি ছেড়ে দেয় এবং মিথ্যা বলে যে তার ছেলে হয়েছে। শ্রেতা ভয় পেতে শুরু করে তার ভাগ্যে কি হবে, কিন্তু অম্বিকা প্রতিশ্রুতি দেয় যে তাকে রক্ষা করবে। এদিকে আমরা দেখি আমসজা দীপিকাকে অপদেবীতে রূপান্তর করে ফেলে। এক রাতে অম্বিকা স্বপ্নে মা কালীর দর্শন পায় এবং পরের দিন মন্দির খুলে পুজো শুরু করে। অন্যদিকে পুলিশ অফিসার জয়দেবের সঙ্গে সেই সব মেয়েদের পরিবারের কাছে যায় যারা একসময় নিখোঁজ হয়েছিল এবং কিছু অস্বাভাবিক লক্ষ্য করে। এখন আমরা দেখি শ্রেতার প্রথম পিরিয়ড হয়েছে এবং দীপিকারও ফিরে এসেছে। ডাক্তাররাও দীপিকাকে পরীক্ষা করে বলে যে তার এই অন্য মেয়েদের পিরিয়ড বন্ধ হয়ে গেছে, যা একেবারে অসম্ভব। এদিকে শ্রেতার যখন প্রথম পিরিয়ড হয় তখন সব মেয়েদের তাকে তুলে নিয়ে যায় এবং রক্ষা করতে গিয়ে বৃদ্ধ কেয়ারটেকার প্রাণ হারায়। অম্বিকা তাকে কোনো রকমে ফিরিয়ে আনে এবং জয়দেবকে বলে এই গ্রামের সবাই অশুভ শক্তির সঙ্গে জড়িত, তারা তার মেয়েকে মেরে ফেলতে চায়, তাই সে আর এখানে থাকবে না। অম্বিকা শ্রেতাকে নিয়ে পরদিনই বেরিয়ে পড়ে, কিন্তু পথে অপদেব মেয়েরা তাদের আক্রমণ করে আহত করে এবং শ্রেতাকে তুলে নিয়ে জয়দেবের কাছে নিয়ে যায়, যা দেখে অম্বিকা স্তম্ভিত হয়। সে আহত হয়ে অজ্ঞান হয়ে যায় আর জয়দেব শ্রেতাকে নিয়ে চলে যায়। অম্বিকার জ্ঞান ফিরে এক পুরনো কুড়ে করে, যেখানে সে বৃদ্ধকে পায় যে সিনেমা শুরুতে প্রার্থনাকারীর মেয়ে ছিল। এখানে টুইস্ট বেশ চমৎকার। এখন পুলিশ অফিসারও বুঝে যায় জয়দেব কিছু গোপন করছে এবং তাকে খুঁজতে জঙ্গলে আসে। সেখানে সে জয়দেবকে খুঁজে পায়, যে তার শয়তানি হাসি নিয়ে সত্য প্রকাশ করে। এখানে গল্পের আসল পর্দা ফাঁস হয়। আসলে 40 বছর আগে সেই প্রার্থনা করা মেয়েটি বলি দেওয়া হয়নি, বরং তাকে বাঁচাতে চেয়েছিল যাতে আমসজাকে ধ্বংস করা যায়। কিন্তু জয়দেব নিজে সেই মেয়েটিকে বলি দেয়, তাকে যৌন নির্যাতন করে মরে পড়ে ফেলে চলে আসে। সবাই বলে সে একটি ডাইনি, ফলে সবাই তার থেকে দূরে সরে যায় এবং তখন থেকে সে লুকিয়ে থাকতে শুরু করে। তখন থেকে জয়দেব শুভঙ্কর পরিবারকে 40 বছর ধরে নজরে রেখেছিল এবং যখন শুভঙ্কর ফিরে আসে এই সবকিছু ছিল জয়দেব আর সেই দানবের ছক। ইচ্ছাকৃতভাবে অম্বিকাকে বাড়ি থেকে ডাকে, কারণ সে আনতে চেয়েছিল যাতে দানবের পুনর্জন্ম হয়।